মায়েরা চোখ বড় বড় করে ইরফানের দিকে তাকায়। ইরফানের মুখের এক্সপ্রেশন দেখে তার হাসি পায়, মুখ ঘুরিয়ে লুকিয়ে একটু হেসে নেয়। এরপর নিজেকে সামলে মায়েরা তার হাতে থাকা 3টে ব্যাগ লাবিবের হাতে দেয়, যার ভেতরে বেশ অনেকগুলো চকলেটের বক্স ভর্তি। ইরফান কিনে দিয়েছিল, অবশ্যই মায়েরার আবদার করেছিল, তবে এতগুলো চাইনি। মায়েরার এই ব্যাপারটা ভীষণ ভালো লাগে। সে ছোট্ট একটা জিনিস চাইলে ইরফান তার চাওয়ার চেয়ে অনেক বেশি পরিমাণে এনে দেয়, পারলে দোকান কিনে আনে। মায়েরা লাবিবের হাতে চকলেটের বক্স দিয়ে লাবিবের দুগালে তার দুগালে হাত রেখে বলে, এখানে চকলেট আছে, এবার খুশি? লাবিব হেসে মায়েরার কাঁধে মাথা দিয়ে হেসে বলে, হু হু, খুশি খুশি। মায়েরা লাবিবের গালে দুটো চুমু খেয়ে বলে, এবার আমি চলে যাব, তুই কাঁদতে পারবি না, কিন্তু কাঁদলে এরপর এসে আর চকলেট চুমু কিচ্ছু দিব না। লাবিবের মুখ ছোট হয়ে যায়। আপু চলে যাবে শুনে মায়েরা মৃদু হেসে বলে, আপু আবার আরেকদিন আসবো তো সোনা ভাইয়া। লাবিব হেসে বলে, আচ্ছা আপুই, তুমি আসবে, আমি কাঁদবো না, চকলেট তুমি দিবে। মায়েরা হেসে মাথা নেড়ে বলে, দিব, কাঁদা যাবে না, কাঁদলে দিব না। লাবিব সম্মতি দেয়, আর কাঁদবো না আপুই, বালু আপুই। মায়েরা লাবিবকে ছেড়ে উঠে দাঁড়ায়। তার মায়ের দিকে তাকালে দেখলো তার মা ভেজা চোখে তার দিকে চেয়ে আছে। মায়েরা মৃদুস্বরে বলে, দরজা লাগাও, আসছি। মায়েরার মা নিজেকে সামলে নিস্তেজ গলায় বলেন, আজকে রাতটা থেকে জামা, অনেক রাত হয়েছে। মায়েরা তাকালো না তার মায়ের দিকে, উল্টো ঘুরে ইরফানের পাশে দাঁড়িয়ে নিজে ইরফানের হাত ধরল। ইরফান অবাক হয়। মায়েরা ইরফানকে বলে, রাতে শহরে যেতে কি প্রবলেম হবে? ইরফান ছোট করে বলে, নো। মায়েরা হেসে বলে, তবে চলুন। এরপর তার মায়ের দিকে চেয়ে হেসে বলে, কিছু হবে না, তুমি ঘুমাও। কথাটা বলেই মায়েরা ইরফানের হাত ধরে টানে। মজার ব্যাপার, মায়েরার মা আর একবারও মায়েরাকে থাকতে বলল না, না তো ইরফানকে কিছু বলল। ইরফান ঘাড় বাঁকিয়ে মায়েরার মায়ের দিকে তাকালে দেখলো ভদ্রমহিলা যেন এখনই কেঁদে দিবেন। ইরফান অবাক হলো। মায়েরা ইরফানের হাত ধরে বারবার টানলে ইরফান নিজে মায়েরার হাত ধরে বাড়ি থেকে বেরিয়ে আসে। মায়েরার মা তার স্বামীর কড়া দৃষ্টি উপেক্ষা করে মায়েরাকে একবার এখানে থাকতে বলেছিল, দ্বিতীয়বার আর সাহস করে উঠতে পারেনি। মায়েরা আর ইরফান বাড়ি থেকে বেরিয়ে দুপা এগোতেই লাবিবের বাবা এসে ঠাস করে দরজা লাগিয়ে দেয়। মায়েরার মুখে মলিন হাসি ফুটে ওঠে। ইরফান বোধহয় বিরক্ত হলো। ইরফান তার গাড়ির কাছে এসে দাঁড়িয়ে পড়ে, মায়েরাকে তার দিকে ফেরায়। চাঁদের স্নিগ্ধ আলো মায়েরার কোমল মুখাবয়ব জুড়ে ছড়িয়ে পড়ছে। জলজল করা চাঁদের আলোয় মায়েরার ফর্সা ত্বক শ্বেত পাথরের মতো মায়াবী লাগলো। এভাবে কখনোই মায়েরাকে দেখেনি। ইরফান একধানে চেয়ে থাকে মায়েরার পানে, ডান হাত বাড়িয়ে মায়েরার গালে রাখে। মায়েরা ইরফানের দিকে তাকায়। ইরফান মৃদুস্বরে বলে, তুমি চাইলে আজকে রাতে এখানে থাকতে পারি, বাট নেক্সট ডে খুব ভোরে যেতে হবে, আমার ভার্সিটি আছে। মায়েরা ইরফানের কথায় বেশ অবাক হলো। এভাবে তো ইরফান কথা বলে না তার সাথে। আর চোখে তার গালে রাখা ইরফানের হাত দেখল। ভাবনা রেখে নির্জীব গলায় বলে, থাকবো না, বাড়ি চলুন। ইরফান মায়েরার মুখে দৃষ্টি বুলিয়ে গম্ভীর গলায় বলে, আমি তোমাকে অফার করছি, তুমি ফিরিয়ে দিচ্ছ স্টুপিড গার্ল। মায়েরা ইরফানের দিকে চেয়ে মৃদু হেসে বলে, আপনাকে অনেক ধন্যবাদ। তখনই মায়েরার পায়ের সাথে কিছু একটা স্পর্শ লাগে। মায়েরা চেঁচিয়ে ওঠে। পায়ের গোড়ালির ওপরের জায়গাটা কেমন জ্বলে উঠল। ইরফান দ্রুত মায়েরার কোমর দু হাতে জড়িয়ে মায়েরাকে উঁচু করে ধরে। মায়েরা পড়ে যাওয়ার ভয়ে দু হাতে ইরফানের গলা জড়িয়ে ধরে। নিচের দিকে তাকিয়ে দেখার চেষ্টা করে কি লাগলো। অন্ধকারে তেমন কিছু চোখে পড়ল না। ইরফান মায়েরাকে গাড়ির ডিকিতে বসিয়ে চিন্তিত কণ্ঠে বলে, হোয়াট হ্যাপেন্ড? মায়েরা তার ডান পা উঠিয়ে লেহেঙ্গার সামান্য উপরে উঠালো। ইরফান পকেট থেকে ফোন বের করে ফ্ল্যাশ জ্বালায়। মায়েরা পায়ে হাত দিয়ে রেখেছে। ইরফান ফ্ল্যাশ লাইট মায়েরার পায়ের দিকে ধরে। পায়ের একটা জায়গা কেমন ছিঁড়ে গিয়ে রক্ত বেরিয়ে এসেছে। ইরফান অবাক হলো। ডান হাত বাড়িয়ে মায়েরার পায়ের জুতো খুলে ডিকির উপর রাখে। এরপর চামড়ার উপর লেগে থাকা রক্ত মুছে দেয়। পা উল্টে পাল্টে চেক করে আর কোথাও লেগেছে কিনা। চিন্তিত কণ্ঠে জিজ্ঞেস করে, এটা কিভাবে হলো? মায়েরা ব্যথাতুর আওয়াজে বলে, জানি না, নরম কিছু পায়ে লেগেছিল মনে হয়েছে, কিন্তু কাটলো কেন? ইরফান দৃষ্টি ঘুরিয়ে মায়েরার দিকে তাকায়। ফোনে ফ্ল্যাশ মায়েরার মুখের দিকে ধরলে মায়েরা মুখ বাঁকিয়ে চোখ মুখ কুঁচকে বলে, মুখে লাইট ধরছেন কেন, সরান।
মায়েরা কিছু বলল না। ফোনের ফ্ল্যাশ ডান দিকে ঘুরিয়ে দেখলো কিছু আছে কিনা। একটু দূরে দেখলো একটা কালো বিড়াল দেখে ইরফান ভ্রু কুঁচকে নিল। বুঝলো এই বেয়াদব বিড়াল মায়েরার এই অবস্থা করেছে। বিড়ালের চোখে মুখে লাইট পড়লে মিয়াও করে শব্দ করে ওঠে। মায়েরা বিড়ালের ডাক শুনে বাম দিকে ঘাড় বাঁকিয়ে বিড়ালটির দিকে তাকালো। একদম কুটকুটে কালো বিড়াল। কালো বিড়াল দেখে মায়েরার একটু ভয়ই লাগলো। ইরফান রেগে ডেকের উপর থেকে মায়েরা জুতো নিয়ে বিড়ালটির দিকে ছুঁড়ে মারে। মায়েরা চেঁচিয়ে ওঠে। আরে আরে কি করছেন, ও নিরীহ প্রাণী। ইরফান মায়েরার কাছে এসে অশান্ত কণ্ঠে বলে, ও নিরীহ নয়, ও ফ্লাওয়ারকে পেইন দিয়েছে। মায়েরা অদ্ভুত চোখে ইরফানের দিকে তাকায়। ইরফান হাতের ফোন পকেটে রেখে মায়েরাকে কোলে তুলে নেয়। মায়েরা চেঁচিয়ে বলে, আমার জুতো। ইরফান মায়েরাকে ড্রাইভিং সিটের পাশের সিটে বসিয়ে সিট বেল্ট লাগিয়ে দিতে দিতে মৃদুস্বরে বলে, 1000টা কিনে দেবো। মায়েরা চুপ হয়ে গেল। 1000টা? সত্যি সত্যি যদি 1000টা কিনে দেয়? মায়েরা মনে মনে দুঃখ করল। তার জুতোর জন্য আফসোস করা একদম উচিত হয়নি। ইরফান মায়েরার দিকে তাকালে দেখলো মায়েরা ঘেমে গিয়েছে। বা হাতে মুখে লেগে থাকা ঘাম মুছে দিয়ে মাথা থেকে হিজাব নামিয়ে দিল। মায়েরা পিটপিট করে ইরফানের দিকে চেয়ে আছে। ইরফান মায়েরার গলার নজর করে। ঘেমে গিয়েছে দেখেই হিজাব গলা থেকেই টেনে গাড়ির পিছনে ছুঁড়ে মারে। এরপর বাঁ হাতে গলার ভাঁজে হাত দিয়ে ঘাম মুছে দেয়। মায়েরা শিউরে ওঠে। ইরফান মায়েরার লেহেঙ্গার ওড়নায় হাত দিলে মায়েরা ইরফানের হাত ধরে আমতা আমতা করে বলে, কি করছেন? ইরফান মায়েরার দিকে তাকিয়ে বিরক্তি কণ্ঠে বলে। এসব খোলো। মায়েরা ইরফানের মতিগতি বুঝতে পেরে বলে, এসি ছেড়ে দিন, তাহলে আর গরম লাগবে না। ইরফান ভ্রু কুঁচকে বলে। এরপর ইরফান ড্রাইভিং সিটে গিয়ে বসে গাড়ির গ্লাস তুলে দেয়, এসি ছেড়ে দেয়, গাড়ির লাইট অফ করে দেয়। মায়েরা কিছু বলল না। ভালো লাগছে না তার। অন্ধকারে বাইরে দৃষ্টি দিয়ে রাখে আনমনে। চোখের কোণে পানি, তবে তা গড়াতে দিল না। ইরফান ঘণ্টাখানেক গাড়ি ড্রাইভ করে একটা হসপিটালের সামনে গাড়ি দাঁড় করায়। এরপর কোনো কথা না বলে মায়েরাকে কোলে নিয়ে গাড়ি থেকে বেরিয়ে যায়। মায়েরা ডান হাতে ইরফানের ঘাড়ে রেখে মিনমিন করে বলে, আমি হাঁটতে পারবো। ইরফান মায়েরার দিকে একবার তাকালো। এরপর সামনে তাকিয়ে গম্ভীর গলায় বলে, মিঠু। মায়েরা কিছু বলল না। এমনিতেই তার ভালো লাগছে না। আর সবচেয়ে বড় কথা, এই লোক শুনলে না হয় বলতো, শুনবেই না, বলবে কি করতে। বেশি রাত হওয়ায় কোনো ডাক্তার পায়নি। সিস্টার মায়েরার পা পরিষ্কার করে দিয়ে ব্যান্ডেজ করে দেয়। ইরফান বিরক্ত হয়। বিড়াল খামচি দিয়েছে, ইনজেকশন দিতে হবে, কিন্তু এখন কোনোভাবে ম্যানেজ করতে পারল না। মায়েরাকে গাড়িতে বসিয়ে ইরফান চোখ বুজে ভাবতে লাগলো কি করা যায়। মায়েরা পিটপিট করে ইরফানের দিকে চেয়ে বলে, আপনার কি মাথা ব্যথা করছে? আমি ইরফান রেগে যায়। হঠাৎই চোখ খুলে দাঁতে দাঁত চেপে বলে, স্টুপিড, কেয়ারফুল থাকতে পারো না, বড় হতে পারো না, থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলবো তোমার। মায়েরা ঢোক গিলল। একটু আগে তো ঠান্ডা ছিল, মুহূর্তে এমন আগুন হয়ে গেল কেন? মিনমিন করে বলে। বুঝতে পারিনি কি। ইরফান রেগে বলে, তো পারোটা কি শুধু মানুষের মাথা খেতে? মায়েরা বোকা চোখে ইরফানের দিকে তাকালো। সে আবার কার মাথা খেয়েছে? মায়েরা বিরক্ত হয়ে মুখ বাঁকিয়ে জানালার দিকে ফিরে বসলো। অসহ্য লোক একটা। সে তো ভালোর জন্যই জিজ্ঞেস করলো মাথা ব্যথা করছে কিনা, কিন্তু এই লোক তো অসভ্যের দাদা। মুখ থেকে শুধু নিমের রস ঝরে। ইরফান মায়েরাকে উল্টো দিকে ফিরে বসতে দেখে রেগে যায়। মায়েরার হাত ধরে টেনে তার দিকে ফেরায়। মায়েরা বিরক্ত হয়ে বলে, সমস্যা আপনার? বাড়ি চলুন তো। ইরফানের কণ্ঠে চাপা রাগ, সাথে আফসোসের সুরে বলে, তুমি আমার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছ কেন? মায়েরার মুখ আলগা হয়ে গেল। এই লোক কখন কি বলে আল্লাহই জানে। মায়েরা আমতা আমতা করে বলে, বাড়ি চলুন। ইরফান বিরক্ত হয়ে বলে, নো। নো মানে? ইরফান ভ্রু কুঁচকে বলে। নো মিন্স নো। মায়েরা বিরক্ত হয়ে বলে, আমি সেটা জানি, অনেক রাত হয়েছে, প্লিজ চলুন। ইরফান মায়েরার দুহাত তার দুহাতের মাঝে নিয়ে চেক করে। মায়েরার গাল গলা চেক করে। কপালে চিন্তার ভাঁজ পড়ে। মায়েরার দিকে চেয়ে চিন্তিত গলায় বলে, তোমার শীত লাগছে? তোমার বডি এমন কেন? মায়েরা ইরফানের দিকে তাকালো। বেশিক্ষণ এসির মাঝে থাকতে পারে না সে, অভ্যেস নেই। কিন্তু ইরফান এসির মাঝেও ঘামছে। সেখানে ও কিভাবে বলবে এসি অফ করুন? সে বলল না। তাও লোকটা কিভাবে যেন বুঝে গেল। ইরফান বিরক্ত হয়ে মায়েরার হাত ছেড়ে এসি অফ করে দেয়। মায়েরা মিনমিন করে, আপনি এসি দিন, আপনি তো ঘেমে গিয়েছেন। ইরফান মায়েরার পানে চেয়ে গম্ভীর গলায় বলে, নো নিড। কিছু একটা ভেবে বলে, তুমি ক্ষুধার্ত, আমাকে বলছো না কেন?
মায়েরা অবাক হয়, এটাও বুঝে গেল এই লোকটার সবই মাথায় থাকে। মিনমিন করে বলে। বাড়ি গিয়ে খাবো। ইরফান ধমকে বলে। সব কথা বলতে পারো, জাস্ট কাজের কথা ছাড়া, রাইট? স্টুপিড গার্ল। মায়েরা অসহায় মুখ করে তাকালো। ইরফান আর কিছু বলল না, চুপচাপ গাড়ি থেকে বেরিয়ে যায়। মায়েরা ডাকলো। কোথায় যাচ্ছেন? ইরফান গাড়ির দরজা লাগিয়ে মৃদুস্বরে বলে। ওয়েট। কিছুক্ষণ পর ইরফান মায়রার হাতে একটা ভাতের প্যাকেট ধরিয়ে দেয়। মায়রা নীরবে ইরফানের হাত থেকে প্যাকেটটা নেয়। বাসমতি চালের গরম ভাত, সাথে হাঁসের মাংস। মায়রা ভীষণ খিদে পেয়েছে আসলেই। ইরফানের দিকে কৃতজ্ঞতার চোখে তাকায়। মেয়েটার মন খারাপ ছিল, ইরফানের কাজে না চাইতেও মন ভালো হলো। ইরফান পানির বোতলের মুখ খুলে মায়রার দিকে এগিয়ে দেয়। মায়রা তৃপ্তির শ্বাস নিয়ে ইরফানের হাত থেকে পানির বোতল নিয়ে জানালা দিয়ে ছটপট হাত ধুয়ে খাবার খাওয়ায় মনোযোগ দেয়। খাওয়ার মাঝে ইরফানের দিকে তাকালে দেখলো ইরফান শান্ত চোখে তার দিকে চেয়ে আছে। মায়রা মুখের খাবারটুকু শেষ করে ইরফানের উদ্দেশ্যে বলে। আপনি খেয়েছেন? ইরফান পাল্টা প্রশ্ন করে। তুমি খাইয়েছো? মায়রা বোকা চোখে ইরফানের দিকে চেয়ে থাকে। ইরফান গাড়ি থেকে নেমে মায়রার পাশের ডোর খুলে বলে। বেরিয়ে এসো। মায়রা ঢোক গিলে বলল। কেন? ইরফান মৃদুস্বরে বলে। ব্যাক সিটে এসো। মায়রা চুপ করে গাড়ি থেকে বের হয়। ইরফান ফ্রন্ট সিটের দরজা লাগিয়ে ব্যাক সিটের ডোর খুলে দেয়। মায়রা এবারেও কথা না বাড়িয়ে চুপ করে উঠে বসলো। ইরফান মৃদুস্বরে বলে। ওদিকে যাও। মায়রা অবাক হয়ে তাকায় ইরফানের দিকে। ইরফানের এই কথাটাও চুপ করে মেনে নিল, সরে বসলো খানিক। ইরফান দ্রুত মায়রার পাশে বসে গাড়ির ডোর লাগিয়ে দেয়। এরপর মায়রার দিকে ফিরে বসে, ডান পা সিটের উপর উঠিয়ে বাম পা নিচে রাখে। সিটের উপর রাখা ইরফানের হাঁটু মায়রার শরীর স্পর্শ করে। ইরফান মায়রার দিকে চেয়ে শান্ত কণ্ঠে বলে। খাইয়ে দাও। মায়রা পিটপিট করে তাকায় ইরফানের দিকে। ইরফানের কথা বোঝার চেষ্টা করছে মেয়েটা। আমতা আমতা করে বলে। জি। ইরফান ভ্রু কুচকে বলে। আই এম অলসো হাংরি। মায়রা তার হাতে থাকা প্যাকেট ইরফানের দিকে বাড়িয়ে দেয়। ইরফান গম্ভীর গলায় বলে। তোমাকে খাইয়ে দিতে বলেছি। মায়রা ঢোক গিলে। ইরফানের কথার অর্থ মায়রা তাকে খাইয়ে দিক। মায়রা ইরফানের দিকে তাকালে দেখলো ইরফান তার দিকেই চেয়ে আছে। মায়রা হাতের প্যাকেট তার দিকে ফিরিয়ে আনে, মাথা নিচু করে মিনমিন করে বলে। আপনি খান। ইরফান মায়রাকে টেনে তার ডান পায়ের উরুর উপর বসিয়ে দেয়। মায়রা নিজেকে গুটিয়ে বলে। কি করছেন? ইরফানের ডান পায়ের উরুর উপর বসানোর মায়রা আর ইরফানের মুখ এখন সামনাসামনি। ইরফান ডান হাত বাড়িয়ে মায়রার ঠোঁটের কোণে লেগে থাকা সামান্য তরকারি বুড়ো আঙ্গুল দ্বারা মুছে দেয়। এরপর মায়রার চোখের দিকে তাকিয়ে শীতল গলায় বলে। খাইয়ে দাও, আমি ক্ষুধার্ত। ইংলিশ বোঝো না? মায়রা আমতা আমতা করে বলে। এখানে তো আমি খেয়েছি। ইরফান ভ্রু কুচকে বলে। আই নো, স্টার্ট করো ফার্স্ট। মায়রা আবারও কিছু বলতে চায়। ইরফান ধমকে বলে। শাট আপ, যা বলেছি করো। মায়রা ধমক খেয়ে কেঁপে ওঠে। ঢোক গিলে ইরফানের পায়ের উপর থেকে নামতে নিলে ইরফান ডান হাতে মায়রাকে টেনে বসায় তার দিকে। গম্ভীর গলায় বলে। স্টুপিড, রাগিও না আমাকে। খাওয়াও ফার্স্ট। মায়রা মাথা তুলে ইরফানের দিকে একবার তাকায়। ইরফানের চোখে চোখ পড়লে মেয়েটার সাথে সাথে চোখ নামিয়ে নেয়, নিজেকে সামলে ভাত মাখায়। ইরফান মায়রার ভাত মাখানোয় ব্যস্ত হাতের দিকে চেয়ে ঠোঁট বাঁকায় সামান্য। মায়রা তার ছোট হাতে যেটুকু ভাত ধরল সেটুকু নিয়ে ইরফানের দিকে বাড়িয়ে দেয়। ইরফান তীক্ষ্ণ চোখে চেয়ে আছে মায়রার হাতের দিকে। মায়রার হাত না কাঁপলেও ভেতর কাঁপছে উত্তেজনায়। মায়রার হাতের গতি ভীষণ স্লো। ইরফান বিরক্ত হলো। তার মুখে এই ভাত পৌঁছাতে 3 দিন লাগবে মনে হচ্ছে। সে আপাতত 3 সেকেন্ডও অপেক্ষা করতে পারল না। সময় নষ্ট না করে ইরফান তার বাঁ হাতে মায়রার হাত টেনে নিজেই কাভা খাবার মুখে নেয়। দৃষ্টি মায়রার পানে। মায়রা চোখ বড় বড় করে তাকায়। মেয়েটার শরীর কেমন শিরশির করে। মায়রা তার হাতে যেটুকু খাবার নিয়েছিল তা ইরফানের গালের এক কোণায় পড়ে থাকলো। ইরফান ব্যাপারটায় বেশ মজা পায়। মায়রার হাতের দিকে চেয়ে ঠোঁট বাঁকিয়ে বিড়বিড় করে। লিটল গার্ল। এরপর আবারও ইরফানের মায়রার পানে তীক্ষ্ণ দৃষ্টি রেখে মুখ নাড়ায়। মায়রা ইরফানের দৃষ্টিতে দৃষ্টি মেলাতে পারে না বেশিক্ষণ। চোখ নামিয়ে মিনমিন করে বলে। আপনি অন্যদিকে তাকান। ইরফান মায়রার জড়তায় ঠোঁট বাঁকিয়ে এক পেশে হেসে বলে। ওকে। মায়রা ভাবলো ইরফান অন্যদিকে তাকিয়েছে, তবে মায়রার মনে হয়েছে ইরফান হেসেছে, তাই তড়াক করে চোখ তুলে ইরফানের দিকে তাকালো। দৃষ্টিতে দৃষ্টি মিলল। ইরফানের মুখ স্বাভাবিক। মায়রা যে দুটো কথা ভাবলো একটাও মিলল না। এ লোক হাসেও নি।
অন্যদিকে তাকায়ওনি। মায়েরা আবারও চোখ নামিয়ে নেয়। মায়েরা একটু একটু করে ইরফানকে প্যাকেটে প্রায় সব ভাতই খাইয়ে দিল। ইরফান পুরোটা সময় মায়েরার দিকেই চেয়েছিল। মেয়েটা ভীষণ অস্বস্তি নিয়ে ইরফানকে খাইয়েছে। এই জীবনে নিজে ছাড়া তার একমাত্র ছোট ভাইকে খাইয়েছিল, আজ আরেকজন অ্যাড হলো। খাবার শেষে ইরফান পানি খেয়ে নেয়, মায়রাকে তার পায়ের উপর থেকে নামিয়ে দেয়। মায়রা স্বস্তির নিঃশ্বাস ফেলল, যেন কোনো অসাধ্য সাধন করেছে। কিন্তু সে তো খেতেই পারল না। অসহায় চোখে ফাঁকা প্যাকেটের দিকে চেয়ে রইল বিড়বিড় করে। স্বার্থপর লোক একটা, সব খেয়ে নিল। ইরফান পানির বোতল ফ্রন্ট সিটের পকেটে রেখে দেয়। তার বাম পাশ থেকে মায়রার হিজাব নিয়ে মুখ মুছে নেয়। আর মায়রার আর চোখে ইরফানের কার্যকলাপ দেখছে। ইরফান এগিয়ে এসে মায়রার পাশ ঘেঁষে বসে। মায়রা আর চোখে তাকালো, কিছু বলল না। ইরফান ফোন স্ক্রোল করতে করতে প্রশ্ন করে, তোমার ড্রিম কি? মায়রা ইরফানের প্রশ্ন শুনে অবাক হয়ে তাকায় ইরফানের দিকে। এভাবে কেউ কখনো জিজ্ঞেস করেনি তাকে। একটু পর নিজেকে সামলে বলে, কিছু না। ইরফান মায়রার দিকে তাকালে দেখলো মায়রা মাথা নিচু করে আছে। ইরফান মায়রার কোলের উপর থেকে ফাঁকা প্যাকেটটা নিয়ে জানালা দিয়ে বাইরে ছুঁড়ে ফেলে দেয়। মায়রা মুখ বাঁকালো। কি স্বার্থপর, নিজে সব খেয়ে তার খাওয়ার কথা ভুলে গেল। যদিও প্রথমে যেটুকু খেয়েছিল তাতে খিদে কিছুটা প্রশমিত হয়েছে। ইরফান গম্ভীর গলায় প্রশ্ন করে, কোন কলেজে পড়তে চাও? দেন কোন ভার্সিটি? মেডিকেল অর ইঞ্জিনিয়ারিং সাইড? কোনো উইশ নেই? মায়রা ইরফানের দিকে তাকায়, জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে, আমি তো কলেজ চিনি না, কিন্তু আমাদের ভার্সিটি অনেক ভালো। আমি শুনেছি আমাদের গ্রামেরও সবাই এই ভার্সিটির নাম সবচেয়ে বেশি বলে। একটু থেমে প্রশ্ন করে। আপনাদের ভার্সিটি এত ভালো কেন? ইরফান ভ্রু কুঁচকে তাকায় মায়রার দিকে। মায়রার বোকা প্রশ্নে ঠোঁট বাঁকিয়ে সূক্ষ্ম হেসে উত্তর দেয়। কজ ইন ফিউচার ওখানে তুমি পড়বে। মায়রা ইরফানের দিকে চেয়েছিল। ইরফান হেসেছে মনে হলো। মায়রা অভিজ্ঞ চোখে চেয়ে বোঝার চেষ্টা করছে ইরফান আসলেই হেসেছে। এই লোককে হাসতে দেখার কৌতূহল মায়রার এই জীবনে মিটবে না, কারণ এই লোক তো হাসেই না। মনে তো হলো হাসলো, কিন্তু মায়রা বুঝে পায় না। তবে ইরফানের বলা কথাটা মনে পড়লে অদ্ভুতভাবে ইরফানের দিকে তাকায়। ইরফান আর কিছু বলল না। গাড়ি থেকে বেরিয়ে গাড়ির ড্যাশবোর্ডের ওপর রাখা আরও একটি প্যাকেট নিয়ে গাড়ির জানালা দিয়ে মায়রার দিকে বাড়িয়ে দেয়। মায়রা অবাক হয়ে বলে, এটা কোথায় পেলেন? ইরফান ভ্রু কুঁচকে বলে, পেট থেকে বের করে ভরিয়েছি। মায়রা মুখ কুঁচকে তাকালো ইরফানের দিকে। ইরফানের হাত থেকে প্যাকেটটি নিয়ে খাওয়ায় মনোযোগ দিল। সকাল 7টা, শুদ্ধ ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। সারা রাত ঠিকঠাক ঘুম হয়নি। মন মেজাজ লাস্ট কবে এত খারাপ ছিল সেটাই ভাবার ট্রাই করছে। একে তো মিথ্যে ব্লেম, আবার ফাইজের সে কথা, তার উপর তার মা তো এক বাড়তি ঝামেলা বাঁধিয়ে রেখেছে। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ব্যালকনি থেকে ঘরে আসে। কিছুক্ষণ পায়চারি করে ঘরে, এরপর ঘর থেকে বেরুলে তার মাকে দেখে দাঁড়িয়ে যায়। টিনা বেগম সদ্যকে দেখে তার ছেলের মাথায় হাত দিয়ে বলে, চোখ কেমন লাল কেন? রাতে ঘুমাসনি? শুধু চুপচাপ মায়ের দিকে বেশ অনেকক্ষণ চেয়ে থাকে। একটু আগেও যে খারাপ লাগা কাজ করছিল, এত অশান্তি লাগছিল, মায়ের হাসি মুখ দেখে কেন যেন সব মিলিয়ে গেল। মনটা ফুরফুরে লাগলো আগের চেয়ে। টিনা বেগমের হাত ধরে ঘরের ভেতরে আনে। এরপর টিনা বেগমকে তার পেটে বসিয়ে শুদ্ধ মায়ের কোলে মাথা রেখে বলে, মা, চুল টেনে দাও, রাতে একটুও ঘুমাতে পারিনি। টিনা বেগম মৃদু হাসলেন, তবে কিছুটা চিন্তিত কণ্ঠে বললেন, শরীর খারাপ নাকি? জ্বর বাঁধিয়েছিস? কথা বলতে বলতে শুদ্ধর কপাল, গাল, গলা চেক করলো। না, শরীর তো ঠান্ডাই। শুধু তৃপ্তির হাসি হেসে বলে, কোনো কারণ নেই, ঘুম পাড়াও আমায়। আজকে ভার্সিটিতে শেষ, ইরফানদের বাড়ি থেকে আমার বাড়িতে নিয়ে যাব। 6 মাসের আগে যদি গ্রামে যেতে চেয়েছে, তবে খবর আছে তোমার। তোমার আদরের অভাবে আমি শুকিয়ে যাচ্ছি। টিনা বেগম শুদ্ধর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে মৃদু হেসে বলেন, যতদিন থাকতে পারবো থাকবো। একটু থেমে বলে, বাবা, কিছু কথা আছে তোর সাথে। শুদ্ধ চোখ বুজেই বলে, তোকে বলেছিলাম মনে আছে, তোর জন্য একটা মেয়ে দেখেছি, এই যে সামিয়া। ওকে কিন্তু আমার সাথে এখানে নিয়ে এসেছি। খুব ভালো মেয়ে বুঝলি, আমার খুব যত্ন করে। ওকে তোর বউ করে আনার বহুদিনের শখ আমার। ইনে আর মায়ের বিয়েটা তো হয়ে গেল, ইরফান বাবারও বিয়ে করে নিয়েছে। তুই এবার বিয়েটা করে নে বাবা। শুদ্ধর রাগ হওয়ার কথা, ভীষণ রাগ। এই যে মাকে দেখার আগে পর্যন্ত এটা ভেবে রেখেছিল, কিন্তু এখন কেন যে রাগ লাগছে না। শুদ্ধ মায়ের কোল থেকে মাথা তুলে সোজা হয়ে বসে। এরপর টিনা বেগমের 2 হাত নিজের 2 হাতের মাঝে নিয়ে বলে,
তুমি সেই মেয়েকে অনেক পছন্দ করো? টিনা বেগম হেসে বলেন, খুব পছন্দ করি, তোর সাথে ওকে খুব মানাবে বাবা, খুব লক্ষ্মী একটা মেয়ে। আচ্ছা মা, আমি যদি তোমার পছন্দের মেয়েকে বিয়ে না করে অন্য কাউকে বিয়ে করি, তুমি কি করবে? সুন্দর কথায় টিনা বেগমের মুখ থেকে হাসি মিলিয়ে যায়। একটু পর আবারও হেসে বলে, আমি জানি আমার বাপ এমন করবে না। স্বামীয়া কাল রাতে কি বলেছে জানিস? বলে তোর তো পছন্দ থাকতে পারে। আমি খুব হেসেছিলাম। তোর পছন্দ থাকলে আমি অবশ্যই জানতাম। সবচেয়ে বড় কথা, আমার ছেলে আমার পছন্দ রেখে নিজের পছন্দের মূল্য দেবে না, এটা আমি জানি। শুদ্ধ তার মায়ের কথা একটু অবাক হয়নি। তার মা যে এমন এটা সে জানে, কিন্তু কোথাও একটা শূন্যতা ঘিরে ধরল। তার মায়ের মুখের দিকে তাকালো, তাকিয়েই রইল। সে যখন ক্লাস 8-এ পড়ে তখন তার বাবা মারা যায়। তার বাবা প্রাইমারি স্কুলের শিক্ষক ছিল। বাবা মারা যাওয়ার পর প্রতি মাসে যে নির্দিষ্ট একটা সীমিত টাকা আসতো, সেই টাকা দিয়ে তার মা তাকে দিয়ে খুব কষ্ট করে তাকে এই পর্যায়ে এনেছে। তার মা ভীষণ আত্মমর্যাদা সম্পন্ন একজন মহিলা। তার বাবার মৃত্যুর পর তাদের যে অভাব দেখা দিয়েছিল, তিনি কখনো কারো সাহায্য নেয়নি। এই যে ইরফানদের অবস্থা এত ভালো, তার মামা সবসময় বলতো শুদ্ধর পড়াশোনা নিয়ে যেন তার বোন চিন্তা না করে। তবে টিনা বেগম উত্তর দিতেন, আমার স্বামী যা রেখে গিয়েছে সেটাই আমার জন্য যথেষ্ট, আর ভবিষ্যতে যা প্রয়োজন হবে তা আমার ছেলেই দিবে। শুদ্ধ কিন্তু বিলাসিতার মাঝে মানুষ হয়নি। আজকে এই জায়গায় এসেছে তার মায়ের জন্য। তার মায়ের দুঃখ কষ্ট পাড়ি দিয়ে, সাথে গ্রাম্য মধ্যবিত্ত এক জীবন পাড়ি দিয়ে আজকের এই শুদ্ধ। আচ্ছা, যে মায়ের একমাত্র আশা ভরসা বাঁচার অবলম্বন সব কিছু তার ছেলে হয়, সেই ছেলে তার মাকে কিভাবে কষ্ট দিতে পারে? শুদ্ধর গলা শুকিয়ে আসলো। ভীষণ ভীত মনে হলো নিজেকে। সে কি সাহসী? মায়ের সামনে সাহসী ছেলে হওয়াটা কি ঠিক? শুদ্ধর মন বলে ঠিক নয়, বরং মায়ের সামনে ভীত হওয়াটাই অধিক সঠিক। এই যে সদ্য ভীত হয়ে বসে আছে, যে একটি বাক্য তার মায়ের হাসি মুখ কেড়ে নিবে, সে বাক্য উচ্চারণ করতে সে ভীষণ ভয় পাচ্ছে। তার মায়ের হাসি মুখ কাটতে সে ভীষণ ভীত। এখানে ভুলটা আসলে কার? সে ফারাকে মন দিয়েছিল এই জন্য, নাকি তার মা অন্য একটি মেয়েকে তার বৌমা করার স্বপ্ন দেখেছে এই জন্য? শুদ্ধর একটা কথা ভেবে হাসি পায়। সে যদি ভার্সিটির লেকচারার না হতো, সে আগেই যেমন এক মধ্যবিত্ত লাইফ লিড করতো, এমন হলে তো তার বিয়েই হতো না। আর এখন কাকে রেখে কাকে বিয়ে করবে সেটা ভেবে কুল পায় না। ফারা এখন ভার্সিটিতে পড়ছে, আর সে ফারাকে পছন্দ করত তার ভার্সিটি লাইফ থেকে। সে ফারাকে পাওয়ার স্বপ্ন কখনোই দেখেনি, কারণ সে জানতো মধ্যবিত্ত ছেলেদের শুধু ভালোবাসা যায়, তাদের ভালোবাসা পূর্ণতা পাওয়ার স্বপ্ন দেখা মানা। কিন্তু যখন তার লাইফ সেটেল হয়, তখন থেকে ফারহাকে পাওয়ার স্বপ্ন বুনেছিল। কিন্তু এখন মায়ের হাসি কেড়ে নিবে কিভাবে? টিনা বেগমকে ছেড়ে ভেট থেকে উঠে দাঁড়ায় শুদ্ধ। চাপা দীর্ঘশ্বাস ফেলে শার্ট চেঞ্জ করে নিজেকে পরিপাটি করে নেয়। এরপর তার মায়ের উদ্দেশ্যে বলে, ভার্সিটি শেষে তোমাকে আমার বাসায় নিয়ে যাব, লেট করবে না, রেডি হয়ে থেকো মা। টিনা বেগম বলেন, খেয়ে যা। আর তোর ভার্সিটি তো এত তাড়াতাড়ি? শুদ্ধ হাত ঘড়িতে সময় দেখলো 8টার কাছাকাছি। মৃদু হেসে বলে, একটা কাজ আছে, কাজটা সেরে ভার্সিটি যাব, বাইরে খেয়ে নেব, এখন আসি। কথাটা বলে দ্রুত পায়ে বেরিয়ে যায়। গত রাতে প্রায় 2টার দিকে ইরফান আর মায়েরা বাড়ি ফিরেছিল। মায়েরা সকাল সকাল উঠে ঘর থেকে বেরিয়ে গিয়েছে। এ বাড়ি আসার পর মায়েরা সেভাবে কখনো কোনো কাজ করেনি। আজ তো বাসায় অনেক মানুষ, এজন্য ভাবলো সে তার শাশুড়ি আর রিতাকে গিয়ে একটুখানি হেল্প করুক। তার নিজের বাড়ি থাকতে তো অনেক কাজ করতো, এখানে এসে করা হয়নি। ভাবনা নিয়ে ঝটপট ঘর থেকে বেরিয়ে যায়। সবার জন্য রাস্তা বানানোয় হেল্প করছিল মায়েরা রিতার সঙ্গে। হঠাৎ মনে পড়ল ইরফানকে কফি দেয়া হয়নি। এখন তো অনেক বেলা হয়ে গিয়েছে। মায়েরা রিতাকে কিছু সময় একা কাজ করতে বলে নিজে উঠে ইরফানের জন্য এক মগ কফি বানিয়ে ইরফানের ঘরের দিকে যায়। ঘরে গিয়ে ইরফানকে বেডের উপর হেলান দিয়ে বসে থাকতে দেখে মায়েরা এগিয়ে গেল। গলা ঝেড়ে কফির মগ এগিয়ে দিয়ে বলে, আপনার কফি। মায়রার কণ্ঠে ইরফান চোখ মেলে তাকায়। নীরবে মায়রার হাত থেকে কফির মগটা নিয়ে চুমুক দেয়। মায়রা দ্রুত ঘর থেকে বেরোনোর উদ্দেশ্যে উল্টো ঘুরে যেতে নিলে ইরফান মায়রার হাত টেনে ধরে। মায়রা পিছু ফিরে তাকায়। ইরফান বিরক্ত চোখে মায়রার দিকে চেয়ে আছে। মায়রা হাত ছাড়াতে চায়। ইরফান বিরক্তিমাখা কণ্ঠে বলে, আবার কোথায় যাচ্ছ? ইরফান মায়রার হাত ধরে টেনে এনে তার সামনে বসিয়ে গম্ভীর গলায় বলে, বসো, ইম্পর্ট্যান্ট কথা আছে। মায়রা ইরফানের দিকে চেয়ে কৌতূহলী চোখে প্রশ্ন করে, কি?
ইরফান বাঁ হাতে মায়রার ডান হাতের কবজি ধরে রেখে ডান হাতে কফির মগে চুমুক দেয় মায়রার পানে চেয়ে। মায়রা অধৈর্য গলায় বলে। কি বললেন? ইরফান কিচ্ছু বলল না, মায়রার দিকে চেয়ে পুরো কফিটা শেষ করলো। এরপর হাতের মগ বেড সাইডের টেবিলের উপর রেখে প্রশ্ন করে, তুমি বলেছিলে তোমার সৎমা, এটা কি রেগে বলেছিলে? মায়রা অবাক হয়ে বলে। মানে ইরফান ভ্রু কুচকে বলে, আই থিঙ্ক উনি তোমার সৎমা নয়। অ্যাম আই রাইট? মায়রা কি বলবে বুঝলো না। এই লোক এসব কি আবোল তাবোল বকছে। মায়রার মনে পড়ল গতকাল তার মা ইরফানকে কিছু বলছিল। সে স্টেজের সামনে থেকে ভেতরে আসার সময় তার মা আর ইরফানকে একসাথে দেখেছিল। অতঃপর ইরফানকে প্রশ্ন করে, গতকাল মা আপনাকে কি বলেছিল? ইরফান মায়রার কথা শুনে অন্যমনস্ক হলো। তার মনে আছে মায়রা একদিন রেগে বলে ফেলেছিল মায়রার সৎমা, কিন্তু ভদ্রমহিলাকে দেখে একদমই তেমন মনে হয়নি তার। মায়রার দিকে চেয়ে শান্ত গলায় প্রশ্ন করে, উনি আসলেই তোমার সৎমা? মায়রা চোখ নামিয়ে নেয়। তার মনটা বিষাদে ছেয়ে যায়। সে কখনো বুঝতে পারতো না এটা তার সৎমা। তার মা তো তাকে বুঝতেই দিত না। ইরফানের যেমন মনে হচ্ছে উনি তার সৎমা নয়, মায়রারও তেমন মনে হতো না। কিন্তু এখানে বিয়ে দিয়ে বুঝিয়ে দিয়েছে উনি আসলে মায়রার সৎমা। চোখের কোণে বিন্দু বিন্দু পানির কণা জমে। ছোট করে বলে, ইরফান গম্ভীর গলায় বলে, বাট শি ইজ এ গুড মাদার। মায়রা অবাক হয়ে ইরফানের দিকে তাকায়। ইরফান মায়রার দিকে তীক্ষ্ণ চোখে চেয়ে বলে, আই থিঙ্ক তুমি তোমার মায়ের ব্যাপারে অনেক স্ট্রিক্ট, বাট ওয়াই? মায়রার কানে বাজে তার মা ভালো, তিনি ভালো মা সত্যি। তবে সে যে বিয়ে করতে চায়নি, পা ধরতেও বাকি ছিল না, কিন্তু তার কথা শুনলই না। সে তো খুব বড় হয়ে যায়নি, তার বান্ধবীদের কারো বিয়ে হয়নি, শুধুমাত্র তারই বিয়ে হয়ে গিয়েছে। লাবিবের বাবা তাকে দেখতে পারে না, ঠিক আছে, সে তো বলেনি তাকে রাজকন্যার মতো করে রাখতে। সে বলেছিল তার কিচ্ছু লাগবে না, কিন্তু সে শোনেনি। শুনবে কি করে, সৎমা না? কেন যেন মায়রার রাগ হলো। ইরফান তার মাকে ভালো বলায় রেগে বলে, আপনার তাকে ভালো মনে হয়? এ আমাকে তাড়িয়ে দিয়েছে, বুঝলেন? আমার খোঁজ নেয়নি। সবচেয়ে বড় কথা, আমি তার পা ধরে বলেছিলাম আমি বিয়ে করতে চাই না, আমাকে আর একটু সময় দিক, আমি পড়াশুনো করে বাড়ি থেকে বেরিয়ে আসব। কিন্তু আমার কথা শোনেইনি। আর আমাকে তো বিয়ের পর শুধু চড় থাপ্পড় খেতে হয়েছে। যদিও আমি ভেবেছিলাম ওর চেয়েও করুণ পরিণতি হবে আমার। কথায় আছে না, পরের বাড়ি রাজরানী হয়ে থাকার চেয়ে নিজের বাড়ির কাজের মেয়ে হয়ে থাকা ভালো। সেটাই চেয়েছিলাম আমি, কিন্তু আমার কথা শোনেননি উনি। কথাগুলো বলে মায়েরা একটু দম নেয়, চোখ বুজে শ্বাস নেয়। এরপর আবারও বলে, আমার ইচ্ছের বিরুদ্ধে বিয়ে দিয়েছে ভালো কথা, যার সাথে বিয়ে দিয়েছে তার মতামতটা অন্তত নিত্য। অথচ এমন এক মানুষের সাথে বিয়ে দিয়েছে যে তার ইচ্ছের বিরুদ্ধে বিয়ে করেছে আমাকে। আমার মা নিজ হাতেই আমার জীবনে কাঁটায় ভরিয়ে দিয়েছে। আমার বয়স কি খুব বেশি? আমার বয়সী মেয়েদের কারোরই বিয়ে হয়নি। আমার বান্ধবীরা সবাই এখনো হেসে খেলে দিন পার করে, আর আমি ঘর বন্দি হয়ে বসে আছি, বিবাহিত হয়ে গিয়েছি। এর সব কিছুর জন্য আমার মাই দায়ী। আর আপনি তাকে ভালো। থেমে গেল মায়রা। কথা জড়িয়ে আসে, চোখ নামিয়ে নেয়, চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। মায়রার লাস্ট কথাগুলোয় যেন ভীষণ আক্ষেপ ঝরে পড়ল। সে কেন বিবাহিত, এটা যেন এখন মায়রার উপর একটা বোঝা। তার মতে সে তো ছোট। ইরফান স্তব্ধ চোখে মায়রার দিকে চেয়ে আছে। ঢোক গিলল কেন যেন। মায়রার দিকে কতক্ষণ যে তাকিয়ে রইল সে সময় হিসাব নেই। চোখের পলক পড়ল না একবারও। ছোট করে বলে, ইটস ওকে। কথাটা বলে মায়রার হাত ছেড়ে বেড থেকে নেমে দাঁড়ায়। ঠান্ডা গলায় বলে, ইউ ক্যান গো। এরপর গটগট পায়ে ব্যালকনিতে চলে যায়। মায়রা মাথা তুলে পিটপিট করে ইরফানের দিকে তাকায়। তার বলা কথাগুলো ভেবে সে ঢোক গিলল। মায়ের প্রতি অভিযোগ দিতে গিয়ে ইরফান জড়িয়ে গিয়েছে। মায়রা কেন বলল এসব? মিথ্যা তো বলেনি। মায়রা ধীর পায়ে এগিয়ে গিয়ে ব্যালকনির দরজার কাছে দাঁড়ায়। সিগারেটের গন্ধ এসে নাকে বাড়ি খায়। মায়রা খুক খুক করে কেশে ওঠে। ইরফান পিছু ফিরে তাকালো না, সিগারেট নিভিয়েও দিল না। মায়রা কি বলবে বুঝলো না, মাথা নিচু করে দাঁড়িয়ে পড়ল। একটু পর পর কাশছে। ইরফান বিরক্ত হয়ে হাতের সিগারেট 2 আঙ্গুলের চেপে নিভিয়ে দিল, তবে পিছু ফিরল না। মায়রাকে আর কিছুই বলল না। মায়রার কেন যেন খারাপ লাগছে। হঠাৎই কেমন যেন চুপ হয়ে গেল ইরফান। মায়রা মিনমিন করে বলে, আমি আসলে আপনাকে। মায়রার কথার মাঝে ইরফান ডান হাত মুষ্টি বদ্ধ করে রাগে দেয়ালে 3টে পরপর পাঞ্চ মারে। মায়রা কেঁপে ওঠে। ইরফান মায়রার পাশে কেটে হন হন করে বেলকনি থেকে ঘরে এসে
তার ঘরের ভেতর থাকা ঘরটায় গিয়ে শব্দ করে দরজা লাগিয়ে দেয়। মায়েরা ভীষণ খারাপ লাগছে। সে কি ভুলভাল কিছু বলে দিয়েছে? আবার ভাবলো লোকটাকে তো কারণ ছাড়াই রেগে যায়, কিন্তু সে রেগে যাওয়ার মতো কি বলেছে বুঝতে পারছে না মেয়েটা। ইরফানের বন্ধ করে দেওয়া দরজার পানে অনেকক্ষণ চেয়ে রইল, অপেক্ষা করল ইরফানের বের হওয়ার। অনেক সময় পেরিয়ে গেল, যখন ইরফান বের হয় না তখন মায়েরা উপায় না পেয়ে ঘর থেকে বেরিয়ে যায়। রিতাকে অপেক্ষা করতে বলে এসে অনেক সময় চলে গেল।